জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। গাজীপুরের চান্দনায় সাংবাদিক তুহিন হত্যায় মামলা করেছে নিহতের স্বজনরা, তবে এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ। গতকাল রাত 8:45টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার পর প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন যুবক এক ব্যক্তিকে চাপাতি দিয়ে আঘাত করে এবং ধাওয়া দেয়। এ সময় পাশ থেকে সেই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। এতে ক্ষিপ্ত হয়ে আসাদুজ্জামান তুহিনকে শত শত মানুষের সামনে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সিসিটিভি ফুটেজ দেখে এরই মধ্যে জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানায় পুলিশ। মরদেহ এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। এ নিয়ে বিস্তারিত জানাতে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, হত্যায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি কেন? পুলিশ কি বলছে এ ব্যাপারে জানাবেন বিস্তারিত। সোনালী, আসলে গতকাল রাত 8টার দিকে যেই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে একদম প্রকাশ্যে শত শত মানুষের উপস্থিতিতে হত্যা করা হয়েছিল, এবং এই হত্যার পর কিন্তু প্রায় 17 ঘন্টা পেরিয়ে গেছে। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে নগরীর বাসন থানায়, এবং সেই হত্যা মামলাটি করেছেন নিহত আসাদুজ্জামান তুহিনের বড় ভাই। এবং এর পাশাপাশি আরো একটি যে সাংবাদিককে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, তাকে ইট দিয়ে মাথা তার শরীরে বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়েছিল, সেই ঘটনাও একটি মামলা করেছেন সেই আনোয়ার হোসেন সৌরভ নামের যে সেই সাংবাদিকের মা। এবং সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে দুজনকে সদর থানা পুলিশ আটক করেছে। এবং এই যখন অবস্থা, তখন আসলে আমরা ঘটনাস্থলে সকাল থেকে আসলে এই প্রত্যক্ষদর্শী পাশাপাশি স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। স্থানীয় আসলে ব্যবসায়ীদেরকে আমরা দেখেছি যে কেউ আসলে এই বিষয়ে কোনো মুখ খুলছেন না। তবে এটা স্পষ্টত বোঝা যাচ্ছে যে স্থানীয় মানুষজনের মাঝে, পাশাপাশি এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে। এইভাবে প্রকাশ্যে একজনকে কুপিয়ে হত্যা করার পর তারা কিন্তু এ বিষয়ে ভয়ে কোনো ধরনের কোনো মন্তব্য করতে রাজি হচ্ছেন না। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে যেহেতু সিসিটিভি ফুটেজ শনাক্ত করা হয়েছে, এবং সেই সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজন এই ঘাতককে তারা শনাক্ত করেছেন এবং তাদেরকে গ্রেফতারের অভিযান চলছে। এবং তারা বলছেন যে খুব শিগগিরই তারা এই ঘটনায় একটি সুখবর দিতে পারবেন বলে তারা জেনেছেন। এবং এই মুহূর্তে আমি রয়েছি নগরের চান্দনা চৌরাস্তার যে শাপলা মেনশনে, এবং এই জায়গাটিতে গতকালকে প্রথমে ঘটনার সূত্রপাত হয় একজন নারীর সাথে একজন বাদশা নামে একজন ব্যক্তির হাতাহাতির ঘটনা ঘটে, এবং তাৎক্ষণিক কিন্তু ওই নারীর সঙ্গে থাকা অস্ত্রধারীরা এখানে বাদশাকে কুপিয়ে জখম করে। এবং এই ঘটনাটি পাশ থেকে ভিডিও করছিলেন আসাদুজ্জামান তুহিন। এমন সংবাদ পেয়ে কিন্তু তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে অস্ত্রধারীরা, এবং তাকে পরবর্তীতে এখান থেকে আরো 2 থেকে 300 গজ দূরে যেই মসজিদ মার্কেট এলাকা, সেখানে একটি চায়ের দোকানের সামনে তাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এবং এই বাদ জুমা কিন্তু নিহত আসাদুজ্জামান তুহিনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং এরপর তার গ্রামের বাড়িতে তার মরদেহ নিয়ে যাওয়া হবে। তো এই ছিল আমার কাছে ঘটনাস্থল থেকে সবশেষ তথ্য। সাংবাদিক তুহিন হত্যার ঘটনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করছে সাংবাদিকরা। সকালে জেলার ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করেন তারা। এ সময় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা এতে অংশ নেয়। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের এখনও কেন গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন তারা। আসামিদের দ্রুত গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। গাজীপুরে অজ্ঞাত একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে জেলার টঙ্গীতে স্টেশন রোড এলাকায় একটি ট্রাভেল ব্যাগ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায় সকালে সড়কে একটি ট্রাভেল ব্যাগ থেকে দুর্গন্ধ বের হয়, পুলিশ খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ট্রাভেল ব্যাগ খুলে পলিথিনে মোড়ানো অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায় ধারণা করা হয় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে। তদন্ত করে জড়িতদের গ্রেফতার করার কথা জানায় পুলিশ। এদিকে নাটোর, সিলেট ও মৌলভীবাজারে ৩ জনকে গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে নাটোরের লালপুরের গোপালপুরে সাইদুর রহমান নামে এক প্রাইভেট কার চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় নাজমুল নামে একজন কুষ্টিয়া থেকে প্রাইভেট কারটি ভাড়া করে নাটোরের বড়াইগ্রাম বনপাড়ায় যাচ্ছিল। পথে প্রাইভেট কার চালক আরও 2 জন যাত্রী তোলে। গাড়িটি নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় পৌঁছালে পরে উঠা 2 যাত্রী ও তার কয়েকজন সহযোগী প্রাইভেট কার চালক সাইদুর রহমানের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে সাইদুলের মরদেহ পড়ে থাকতে দেখে। এদিকে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে সিলেট মহানগরীর কেন ব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডালিম আহমেদ নামে একজন যুবক নিহত হয়েছেন। পুলিশ জানায় ডালিম ময়মনসিংহের নন্দাইল উপজেলার বাসিন্দা। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার অভিযান শুরু করেছে পুলিশ। এদিকে মৌলভীবাজারে শমশেরনগর শাহ ফয়জুর রহমান রুবেল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে নিজ দোকানে কুপিয়ে হত্যা করা হয় রুবেলকে। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগিরই 3য় দফায় আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সনদ প্রণয়নের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এ সময় তিনি বলেন, সংস্কার বাস্তবায়ন হলেই গণ অভ্যুত্থানের বীর শহীদদের রক্তের ঋণ শোধ হবে। গত 20 মার্চ তারিখে রাজনৈতিক দল এবং জোটগুলোর সঙ্গে আলোচনা শুরু করে। প্রস্তাবিত খসড়ার বিষয়ে অনেকগুলো দলের মতামত পাওয়া গেছে। এই সব মতামতকে সন্নিবেশিত ও সমন্বয় করে আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে। দেশে নির্বাচন করার মতো কোনো পরিবেশ নেই, কোথাও সরকারের নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমন পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়া হচ্ছে হাত পা বেঁধে পুকুরে ঝাঁপ দেয়া। জাতীয় পার্টিকে ভাঙার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দেশে যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে, আইনের শাসন ঠিক না থাকে, পুলিশ যদি সঠিকভাবে কাজ না করে, সেই নির্বাচনে যাওয়া আর হাত পা বেঁধে পুকুরে লাফ দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা আগে রাষ্ট্র দেখতে চাই, আগে সরকার দেখতে চাই। একটা নির্বাচনের সময় যে শক্তিশালী সরকার প্রয়োজন, উদার সরকার প্রয়োজন, লেভেল প্লেইং ফিল্ডের নিউট্রাল সরকার প্রয়োজন, সেই সরকারের দিকে যদি বর্তমান সরকার যায়, তাহলে আমরা অবশ্যই নির্বাচনের ব্যাপারে চিন্তা ভাবনা করব। সরকারকে অবশ্যই খোলা মন নিয়ে ফ্যাবুলাস ইলেকশন করার জন্য সকলকে অনবোর্ড আনতে হবে। সকলকে অনবোর্ড আনতে না পারলে নির্বাচনটা গোড়া থেকেই প্রশ্নবিদ্ধ থেকে যাবে, প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হবে এবং দেশ সংঘাতের দিকে যাবে। জুলাই শহীদ, আহত এবং অংশগ্রহণকারীদের মাধ্যমে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে বলে জানিয়েছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যান পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের স্মরণীয় করে রাখতে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করার কথাও জানান তিনি। তিনি আরও বলেন, জুলাই শহীদদের অবদান নিয়ে কোনো প্রশ্ন নেই, তাদেরকে সারা জীবন মনে রাখবে দেশের মানুষ। 2022 সালে 12,65,00,000 টাকা ব্যয়ে নগরীর জাতিসংঘ পার্কটির আধুনিকায়নে প্রকল্প হাতে নেয় গণপূর্ত অধিদপ্তর। পরবর্তীতে চলতি বছরের 3 জানুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে পার্কটির নামকরণ করা হয় জুলাই স্মৃতি উদ্যান। তাদেরকে সারা জীবন আমাদের মনে রাখতে হবে। তাদের যে অবদান, তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই এবং এটা আমরা তো বটেই, এরপরে যে সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে।
গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিলেটে জুলাই চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সকালে কালারফুল সিলেটের উদ্যোগে এতে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতায় শহীদ আবু সাইদ, মুগ্ধ, সাংবাদিক এটিএম তুরাব সহ জুলাই আন্দোলনের বিভিন্ন দৃশ্যপট ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা। এতে 3 ক্যাটাগরিতে মোট 9 জনকে পুরস্কার দেওয়া হবে। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিজয়ী শিক্ষার্থীদের একাডেমি অফ আর্টস ইউনিভার্স থেকে আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়েছে। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের চিকিৎসা খাতে জনদুর্ভোগ ও কাঠামোগত অব্যবস্থাপনা দূরীকরণ সহ নানান দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্র জনতা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল নথুল্লাবাদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, সড়ক অবরোধ করে কি দাবি জানাচ্ছেন বিক্ষুব্ধরা? সড়কে যানজট তৈরি হয়েছে কিনা জানাবেন। সোনালী, একটু জানিয়ে রাখি যে গত 12 দিন ধরে কিন্তু ছাত্র জনতার ব্যানারে এই আন্দোলন চলমান রয়েছে এবং তারা শেরেবাংলা সহ সারা দেশের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে সংস্কারের দাবিতে কিন্তু তারা এই আন্দোলন করছেন। এবং এই মুহূর্তেও দেখছেন যে গতকালকেও তারা এই নতুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ সমাবেশ করেছেন এবং আজকেও কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি চলমান রয়েছেন। 11:30 থেকেই কিন্তু এই রুটে আসলে ঢাকা বরিশাল রুটের যে নতুল্লাবাদ এলাকাটি রয়েছে এই এলাকাটায় পুরোপুরি কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। এবং আপনারা যদি আরেকটু জানিয়ে রাখি যে আজকে শুক্রবার দিন হওয়ায় জুম্মার নামাজ কিন্তু এখানেই আদায় করছে এবং সকাল 11:30 থেকে এখন পর্যন্ত টানা কিন্তু এই সড়কটি পুরোপুরি বন্ধ ছিল এবং বন্ধ থাকায় যারা দূরপাল্লার যানবাহনে আসলে যাত্রীরা রয়েছে তারা কিছুটা দুর্ভোগে পড়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে অব্যবস্থাপনা, দালাল সিন্ডিকেট আর দুর্নীতির আখড়া, রোগী পরিবহন, ট্রলি নিয়ে বাণিজ্য, মেডিসিন ও ডায়াগনস্টিক সিন্ডিকেটের রোগী জিম্মি করে পুরনো ভবন, নষ্ট লিফলেট, অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ নানা ধরনের দাবি কিন্তু তারা তুলেছেন। এই বিষয়গুলো আসলে সংস্কারের দাবি তারা করছেন এবং এই আন্দোলনের তারা কিন্তু গত 12 দিন ধরে করছেন। বিশেষ করে আমরা দেখেছি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে তারা এই আন্দোলনটি শুরু করেছেন। তবে তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের মন্ত্রণালয় থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো ব্যক্তি কিংবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু এই বিষয়ে আসলে তাদের সাথে কোনো ধরনের কথাবার্তা এখন পর্যন্ত বলেনি, কোনো ধরনের বসার সিদ্ধান্ত তারা নেয়নি। এই কারণেই কিন্তু তারা আসলে এখন পর্যন্ত এই সড়কে অবস্থান করছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই যে সংস্কারের যে দাবি নিয়ে তারা আন্দোলন করছে সেই দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে ব্লকেট কর্মসূচি সেটি তারা চলমান রাখবেন এবং এমনটি হুঁশিয়ারি দিয়েছেন। এবং এতে বরিশাল নগরীর বিভিন্ন বিদ্যালয়ের, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। বিশেষ করে বরিশাল বিএম কলেজ, হাতেম আলী কলেজ, পলিটেকনিক কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে দেখছেন যে জুম্মার নামাজের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিচ্ছেন এবং এই সড়ক অবরোধ করেই তারা এই জুম্মার নামাজটি আদায় করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে একটু জানিয়ে রাখি যে আমরা সকালে এসে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল এখানে বেশ উপস্থিতি ছিল এবং তার পরও কিন্তু তারা এই যে ব্লকেট কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছে এবং এতে আসলে সেই 11:30 থেকে যেহেতু এই আন্দোলন চলছে এবং ব্লকেট কর্মসূচি চলছে, এতে আসলে দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে কুয়াকাটা, পটুয়াখালী থেকে যে যানবাহনগুলো এসেছে, এছাড়া ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যে যানবাহনগুলো এসেছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে চলাচল, যার কারণে কিছুটা দুর্ভোগে পড়ছে যারা দূরপাল্লার যাত্রী রয়েছেন তারা। এবং এখানে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে আসলে এই অব্যবস্থাপনার বিরুদ্ধে দাবি তুলে আসলে আন্দোলন করছেন। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই ব্লকেট কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তো বরিশাল নতুল্লাবাদ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সোনালী। সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 10 নম্বর ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। নিজের মালিকানাধীন একটি বাড়ি থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে এক লাফে বাড়ি ভাড়া বাড়িয়ে দেন 700 পাউন্ড, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। গৃহহীনদের দেখভালের দায়িত্বে থাকা মিনিস্টার রুশনারা আলী সম্প্রতি বেসরকারি মালিকদের মাধ্যমে ভাড়াটে শোষণের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন, অযৌক্তিক ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। এবার তিনি নিজেই হাঁটলেন সে পথে। গত বছর লেবার পার্টির হয়ে বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকা থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা আলী।
অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি লাও জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টায়। আসরের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে 3-1 ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা হয় আফাইদারা স্বাগতিকদের। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ তিমুরকে বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ ওঠার দিকে নজর পিটার বাটলারের শিষ্যদের। আগের ম্যাচের মতো তিমুরের বিপক্ষে গোলপোস্ট পাহারার দায়িত্ব সামলানোর কাজটা করতে পারেন স্বর্ণা রানী মণ্ডল। আক্রমণে গেল ম্যাচে জোড়া গোল করা সাগরিকার সঙ্গী হতে পারেন নবীরণ কৃষ্ণা এবং পূজা দাস। তিমুর নারীরা নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে 9-0 গোলে বিশাল ব্যবধানে হারে। এখন গ্রুপ এইচে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান দলটির, আর 3 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। তাই তাদের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লাল সবুজের প্রতিনিধিরা। ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে গ্রুপ পর্বে নিয়ম রক্ষার ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হারারেতে দুদলের লড়াইয়ে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:15টায়। আসরের 5 ম্যাচে 4 জয়ের আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এদিকে টানা 5 ম্যাচ হেরে আগেই আসর থেকে ছিটকে গেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে এখন শেষ করাই লক্ষ্য স্বাগতিকদের। গ্রুপ পর্বে এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুবার দেখা হলেও আজিজুল হাকিমের দলের সামনে পাত্তা পায়নি স্বাগতিকরা। নিজেদের শেষ ম্যাচ নিয়ম রক্ষার হলেও জয়ের দিকে নজর অনূর্ধ্ব-19 বাংলাদেশ দলের। এদিকে 10 আগস্ট আসরের শিরোপা জিততে বাংলাদেশ যুবাদের লড়তে হবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পাকিস্তান ক্রিকেট থেকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ হয়েছেন তরুণ ক্রিকেটার হায়দার আলী। সম্প্রতি পাকিস্তান শাহিনসের হয়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে এই ব্যাটারের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। যদিও অভিযোগের বিষয়টি উল্লেখ করেনি পাকিস্তানের সংবাদ মাধ্যম, তবে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজের তথ্য মতে শ্লীলতাহানির অভিযোগের কারণে হায়দারকে আটক না করলেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে ম্যানচেস্টার পুলিশ। আর তদন্ত চলাকালীন হায়দারকে ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পিসিবি। তবে বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে 24 বছর বয়সী হায়দারকে আইনি সহায়তা দিতে প্রস্তুত তারা। গেল সোমবার শেষ হওয়া এ দলের সফরে 3টি 50 ওভারের ম্যাচ এবং 2টি 3 দিনের ম্যাচেও খেলেছেন হায়দার। বিপিএলে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের হয়ে ম্যাচ খেলেছেন হায়দার আলী। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।